হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো তোমরা দেখেই বুঝতে পারছো আজকে ব্লগটা কিন্তু আমি সকাল 8টা থেকে শুরু করছি, যেহেতু কালকে রাত্রে চলে এসেছি বসিরহাট, আর রাত্রে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো সকালে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে তার জন্য। তো আজকে আমি ব্লগটা ওই জন্য সকাল 8টা থেকেই শুরু করছি। আর সকালের খাবার কিন্তু এখনও আমার রেডি হয়নি। সকালে যে টুকটাকি কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর ছেলেকে একটু দিয়ে দিলাম গরম গরম দুধ, ও দুধ খেয়ে পড়তে বসেছে। আর আমি এদিকে রুটি করতে চলে এসেছি। তিনজনের তিন রকম অবস্থা, কেউ রুটি খেতে চায় না, কেউ ওটস খেতে চায় না। তো আলাদা আলাদা তিনজনের জন্য ব্রেকফাস্ট বানাতে গেলে অনেকটাই লেট হয়ে যায়। তো আজকে ভাবলাম যে ছেলের যেহেতু স্কুল আছে, ওর তো টিফিন বানাতে হবে, তো রুটি আলু ভাজা করি, তাহলে তিনজনেই খাবো। ও থেকে খেয়ে নেবো আর ছেলেকে ভাত করে দেবো, ও স্কুলে যাবে, আর আমি আর হাজব্যান্ড এই রুটি আলু ভাজা নিয়ে নেব। তো তোমাদের ক্যামেরার সামনে যতটুকু দেখায় সেটুকুই তোমরা দেখতে পাও, কিন্তু তার বাইরেও প্রচুর কাজ থাকে। সকালে উঠে কিন্তু টুকিটাকি কাজগুলো করে আবার এর মধ্যে ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে এসে রুটি করতে করতে কিন্তু বারবার আমাকে ছুটে যেতে হচ্ছে। ওর কোনটা সুবিধা অসুবিধা সেটা দেখিয়ে দিতে হচ্ছে। তো ওর বাবা বাড়ি থাকলে ও তো অফিসের কাজ নিয়েই ব্যস্ত থাকে, আর আমি ওকে যেহেতু ছোট থেকে দেখে আসছি, মানে ওর পড়াশোনার বিষয়টা খেয়াল রাখছি, ওই জন্য ওর বাবার থেকে আমিই বেশি বুঝি আর কি। আর আমি একটা বিষয় কি বুঝি বলো তো, যে আমার বাচ্চাকে আমি ছোট থেকে পড়াচ্ছি, ওর কোথায় সুবিধা অসুবিধা সেটা একমাত্র আমিই বলতে পারবো। যতই টিচার রাখি, ওর একজন টিচার আছে, তবুও কিন্তু আমি সেগুলো খেয়াল করি। আর এটা আমি মনে করি প্রত্যেকটা মায়েরই উচিত তার বাচ্চার পিছনে যতটুকু সম্ভব টাইম দেওয়ার, কারণ একমাত্র তার মাই বুঝতে পারে যে ওই বাচ্চাটার কোথায় ও দুর্বল, কোন বিষয়ে দুর্বল আছে, সেটা একমাত্র তার মাই বুঝতে পারবে। সুবিধা অসুবিধা তার মাই একমাত্র বুঝতে পারবে, টিচার ছাড়াও। তো এটা আমি মনে করি, ওই জন্য আমি যতটা সম্ভব পারি আমি ওর পিছনে সময়টা দেওয়ার চেষ্টা করি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রুটিটাও হয়ে গেছে। এবার আমি এদিকে আলু ভাজাটা বসিয়ে দেব। আর আমার হাজব্যান্ড বাড়ি থেকে কিন্তু লাঞ্চটা নিয়ে যায়, ওই জন্য একটু সকালে তাড়াহুড়ো থেকে যায়। তো যেদিন ওর অফিস থাকে তার আগের দিন কি করি, আমি কিন্তু সবজিগুলো কেটে ফ্রিজে দিয়ে দিই। যেমন কাল রাত্রে কিন্তু আসতে অনেকটা দেরি হলেও আমি কিন্তু সবজিটা কাটতে ভুলিনি, আমি সবজিগুলো কেটে কিন্তু ফ্রিজে রেখেছি। কারণ সবজি কাটাটাও কিন্তু একটা বড় ব্যাপার, সকালবেলা উঠে তো তাড়াহুড়ো লেগে থাকে। তো তার জন্য কিন্তু সবজিটা কেটে রাখলে কি হয়, পরদিন সকালে কিন্তু অতটা তাড়াহুড়ো থাকে না। তো যেহেতু আজকে আমি ঘুম থেকে লেটে উঠলেও আমার আর সবজি কাটার তাড়াহুড়োটা নেই, তো আমি সবজিটা কেটে রেখেছিলাম বলে। তো আলু ভাজাটা হয়ে গেলে ব্রেকফাস্টটা আগে খেয়ে নেব, তারপরে রান্নাটা শুরু করব। এই দেখো, পড়তে পড়তে ও উঠে চলে এসেছে। কেন? ওর পায়ে নাকি ব্যথা হয়েছে ফুটবল খেলে, সেটা বলার জন্য। তো এটাও কিন্তু একটা ফাঁকিবাজি, মানে ও পড়তে বসলে একটা না একটা ছুতো করেই উঠে আসে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি আবার ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি রান্না বান্না করার জন্য। তো এই যে আজকে রান্না করব মাংস, আর এই যে কচুরলতি আর এই পুঁই শাকটা আমি কিন্তু রাত্রে কেটে রেখেছিলাম, সেগুলো ফ্রিজ থেকে বার করে দিলাম। আর ছেলের জন্য একটু পাঁচমেশালি সবজি, সঙ্গে কিন্তু একটু ডাল, মানে সব কিছু মিক্স সবজি করব আর কি ডালের সঙ্গে। তো সেটাই আর কি এখানে কেটে রেখেছি। এখানে লাল আলু আছে, গাজর, টমেটো, তারপরে কড়াইশুঁটি সব রকম দিয়ে একটু ডাল করে নেব। তো এই যে এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো কচুরলতিটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে বসিয়ে দিয়েছি একটু ডাল সবজিটা। প্রেশার কুকারে দিলে কি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি যতটা সম্ভব চেষ্টা করি প্রেশার কুকারে রান্না করার, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো এখানে আমি ডালটা সবজিটা বসিয়ে দিয়েছি, দুটো সিটি দিলে আমি এটা নামিয়ে দেবো।
তো প্রেশার কুকারে রান্নার তো একটা সুবিধা, মানে খুব যত তাড়াতাড়ি সবজিটাও সিদ্ধ হয়ে যায়, আবার খুব তাড়াতাড়ি মানে রান্নাটাও কমপ্লিট হয়ে যায়, গ্যাসটাও সেভ হয়, মানে অনেক দিক থেকেই সুবিধা। তো আমি কিন্তু সব রকম সবজি আমি কিন্তু প্রেশার কুকারে করি। অনেকে আবার বলেন কি না প্রেশার কুকারে রান্না করলে নাকি সবজি খেতে ভালো লাগে না, তো আমার তো সেটা মনেই হয় না। তো আমি সব কিন্তু প্রেশার কুকারেই করি। এই যে এখানে দেখো ডাল সবজিটা কত সুন্দর মতো হয়ে গিয়েছে, তো এটা আমি এবার নামিয়ে দেব। তো ডালটা নামিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো মাংসটাও বসিয়ে দিয়েছি। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু পুঁই শাকটা দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু পুঁই শাকটা দেওয়ার আগে কি করেছি বলো তো, একটু পুঁই শাকটা সিদ্ধ করে ফেলে দিয়েছি। তাহলে ওই অনেকের থাকে না গ্যাসের সমস্যা থাকে, গ্যাস অ্যাসিডিটির, সেটা কিন্তু এই পুঁই শাকটা একটু হালকা করে সিদ্ধ করে ফেলে দিলে কিন্তু এই সমস্যাটা আর হয় না। তো তার জন্য আমি কিন্তু যখনই পুঁই শাকটা রান্না করি তখন কিন্তু একটু সিদ্ধ করে ফেলে দিই। আর এই রান্নাটা ফার্স্ট টাইম কিন্তু আমার মায়ের হাতের রান্নায় আমি খেয়েছিলাম, পুঁই শাক দিয়ে মাংস রান্না। এত টেস্টি হয় মানে কি বলবো, ধারণার বাইরে। মানে আমার খুবই ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তো তোমরা যারা কোনো দিন রান্না করনি, আমি বলবো একবার হলেও কিন্তু এই রান্নাটা ট্রাই করবে, মাংস দিয়ে পুঁই শাক। আমার হাজব্যান্ড যেদিন প্রথম খেয়েছিল, মানে ও অ্যাকচুয়ালি আমার মায়ের হাতের রান্নাই খেয়েছে, ও মানে এটা জানতোই না যে মাংস দিয়ে আবার পুঁই শাক রান্না করা যায়। ও আমাকে বলছে হ্যাঁ মাংস দিয়ে আবার কি পুঁই শাক রান্না করলে সে কি ভালো লাগে খেতে। তো আমি ওকে বললাম যে তুমি একবার খেয়েই দেখো। তো ফার্স্ট টাইম কিন্তু ও আমার বাপের বাড়িতেই খেয়েছিল, তো ওর খুব ভালো লেগেছিল। তো সেই থেকেই ও আমাকে বলে আর কি, যখনই মাংস আনা হয় তখনই বলে যে মাংস দিয়ে তুমি পুঁই শাকটা রান্না করো, তাহলে খেতে ভালো লাগবে। তো ওর কথা মতোই আর কি আমি আজকে রান্নাটা করছি। তো এখানে রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে ওই যে একটু আলু ভাজা রেখেছিলাম, আর হাজব্যান্ডের অফিসে দিয়ে দেবো, একটা ডিম ভাজা করে নিয়েছি। আর এই যে কচুরলতি রান্নাটা হয়ে গেছে, আর ও ছেলেকে নিয়ে চলে গেছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরেই। তো এখন বাজে 3টা, আর এখন কিন্তু আমি ঘরের কাজবাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে গোসল সেরে এখন এবার আনতে যাচ্ছি ছেলেকে। তো তার জন্য এখানে রেডি হয়ে গেছি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে ফাইনালি ছেলেকে মঙ্গলদের বাড়ি চলে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, তো ওকে নিয়ে এসেছি। এখন বাজে বিকাল 4:30টার মতো, আর এখন কিন্তু হঠাৎ করে চলে যেতে হচ্ছে বাপের বাড়ি, কারণ মা ফোন করলো একটা আর্জেন্ট দরকারের জন্য আমাদেরকে বেরিয়ে পড়তে হলো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই জায়গাটা দেখো নৌকা বাঁধা আছে, আর এটা কিন্তু একটা নদী, নদীর ধারে সব নৌকাগুলো বাঁধা আছে। এই জায়গাটা আমার কিন্তু এত ভালো লাগে, মানে তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর ছিল এই জায়গাটা। আগে যখন আমরা গরমকালে যেতাম বাপের বাড়ি, তখন কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে একটু ফটো টটো তুলে নিতাম। তারপরে যে গরমকালে প্রচণ্ড হাওয়া বয়, তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মানে কি বলবো একটু হাওয়া বাতাস খেয়ে তারপরে চলে যেতাম বাপের বাড়ি। আর ওই যে দেখো সূর্যটা দেখা যাচ্ছে একদমই হালকাভাবে, যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল। তো এই রাস্তা আমাদেরকে যেতে হবে, আবার ফিরতে হবে, কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ। মানে ভিউটা খুবই সুন্দর, কিন্তু রাস্তাটা একটু খারাপ, ওই জন্য ক্যামেরাটাও আমি ঠিকভাবে ধরতে পারছি না। তো আমরা 1 ঘন্টার মধ্যে চলে এসেছি আমার বাপের বাড়িতে, আর এখন একদমই সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে দেখলাম চিকেন পাকোড়া, তারপরে চপ, ফল। তো আমার প্রথমে ক্যামেরা অন করার কথা মনে ছিল না, তো আমার পরে মনে হলো, তাই পরে আমি ক্যামেরাটা অন করলাম। তখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর এই যে চপ পাকোড়া সেগুলোই খাচ্ছিলাম। তো মা বারবার করে বলছিল যে রাত্রে থাকার জন্য, কিন্তু আমরা তো থাকতে পারবো না, কারণ সকালবেলা আমার ছেলের টিউশন আছে। তো মাকে ওই জন্য বলছিলাম যে আমরা থাকবো না। তো মা বললো যদি না থাকিস তাহলে তোরা সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়। তো এখন 9টা বাজে, আমরা খেয়ে চলে যাবো, আর আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। তো আজকে আর ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি।
তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।